আজকে পলিপ বা পলিপাস নিয়ে কথা বলবো, মেনলি নেজাল পলিপ নিয়ে কথা বলবো। পলিপ আমাদের যে শরীরে মিউকাস মেমব্রেন থাকে সেখানে এক ধরনের অ্যাবনর্মাল গ্রোথ বা টিউমার তৈরি হয়, তাকেই কিন্তু আমরা পলিপ বলে থাকি। পলিপ সাধারণত আমাদের শরীরে যে ভাস্কুলার অর্গ্যান আছে সেগুলো সাধারণত তৈরি হয়। ভাস্কুলার অর্গ্যান বলতে যে অর্গ্যানগুলোর মধ্যে ব্লাড সার্কুলেশন খুব বেশি থাকে, যেমন নোজ, ইউটেরাস, কোলন, রেকটাম, এছাড়াও অন্য জায়গায় তৈরি হতে পারে। আর ভাস্কুলার অর্গ্যানগুলোই তৈরি হওয়ার জন্য এগুলো কিন্তু সহজে কিন্তু ব্লিডিং তৈরি হয়, যেহেতু সার্কুলেশন খুব বেশি থাকে। আর পলিপগুলো কিন্তু কিছু ক্ষেত্রে ক্যান্সারে কিন্তু ট্রান্সফার করতে পারে। আজকে নেজাল পলিপ, যেটা হচ্ছে সবচেয়ে কমন একটা পলিপ, সেটা নিয়ে আজকে কথা বলবো। আমাদের কাছে নেজাল পলিপ নিয়ে যখন পেশেন্টরা আসে, সাধারণত পেশেন্টদের যে কমপ্লেনগুলো নিয়ে আসে যে নাক বন্ধ হয়ে যাচ্ছে, রাত্রে যখন শুচ্ছে নাক দিয়ে নিঃশ্বাস নিতে পারছে না ঠিকঠাক করে, কারো ক্ষেত্রে বারবার ঠান্ডা লাগার ব্যাপার থাকে, হাঁচি, কাশি, সর্দি, নাক দিয়ে জল পড়ে, নাকের যে ঘ্রাণ শক্তি, গন্ধ ঠিকঠাক পাচ্ছে না, কিছু জনের ভয়েসে কিন্তু নাকি ভয়েস তৈরি হয়, এরকম কিছু কিছু কমপ্লেন নিয়ে আসে। সাধারণত যেটা আমরা দেখতে পাই যে ক্রনিক সাইনোসাইটিস বা অ্যালার্জি বা ব্রঙ্কিয়াল অ্যাজমা, বা যারা খুব বেশি ধুলো বা ধোঁয়ার মধ্যে কাজ করে বা থাকে, বা যাদের ক্ষেত্রে বারবার ইনফেকশন হয় বা ঠান্ডা লাগার একটা প্রবণতা থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু এই নেজাল পলিপ হওয়ার সম্ভাবনাটা একটু বেশি দেখতে পাওয়া যায়। এলোপ্যাথি ডাক্তারের কাছে যখন নেজাল পলিপ নিয়ে যাওয়া হয়, এলোপ্যাথি ডাক্তার কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে নেজাল পলিপ শুধু নয়, অন্যান্য যে কোনো পলিপ নিয়ে গেলে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু সার্জারি রেকমেন্ড করে। আর সার্জারির পর কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ওই পলিপটা কিন্তু আবার রিকার করে, আবার ঘুরে আসে। এরকম কন্টিনিউয়াস বারবার হতে থাকে। একবার হলো, একবার সার্জারি করলো, আবার ঘুরে এলো, আবার সার্জারি করলো, আবার ঘুরে এলো। কিন্তু হোমিওপ্যাথিতে যদি আপনি অভিজ্ঞ হোমিওপ্যাথি ডাক্তারবাবুকে দেখান, ওই ডাক্তারবাবু আপনার যে সাইন অ্যান্ড সিমটমগুলো আছে, যে সিমটম দিচ্ছে, বা ওই পেশেন্টের নেচার, ক্যারেক্টার, ওই পেশেন্টের ফ্যামিলি হিস্ট্রি, পাস্ট হিস্ট্রি, ওনার মানে হবি, ওনার সব কিছু দেখে ওভারঅল একটা ওষুধ সিলেকশন করে এবং কিছু অ্যাডভাইস দেন, ওইগুলো কিন্তু মেনে চলে এই নেজাল পলিপটা কিন্তু খুব সহজেই কিন্তু কিওর হয়ে যায়, ভালো হয়ে যায়। সাধারণ ক্ষেত্রে যে কোনো ওষুধই আসতে পারে হোমিওপ্যাথিতে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যে ওষুধগুলো কমনলি আসে, যেমন স্যাঙ্গুনেরিয়া বলে একটা ওষুধ আছে, এটা আসে অনেক ক্ষেত্রে। টিউক্রিয়া ম্যারাম ভ্যারাম বলে একটা ওষুধ আছে, ল্যামনা মাইনর, ক্যালকেরিয়া কার্বনিকাম, থুজা, ফর্মিকা রুফা, ক্যালকেরিয়া ফ্লোরিকাম, অ্যালিয়াম শিপা, ক্যালিবাইক্রোম, ফসফরাস, এরকম ওষুধগুলো আসে। এছাড়াও এগুলো ফার্স্ট স্টেজে আসে, এছাড়াও পরবর্তীকালে কিছু কনস্টিটিউশনাল ওষুধ দিতে লাগে। তো এভাবে ওষুধগুলোকে খেতে হবে প্রপার অভিজ্ঞ হোমিওপ্যাথি ডাক্তারের কাছে, এবং কিছু অ্যাডভাইস আমরা দিয়ে থাকি, সেই অ্যাডভাইসগুলো মেনে চলতে হবে। অ্যাডভাইসগুলো যেটা হচ্ছে, প্রথমেই আমরা বলে থাকি যে একটু উষ্ণ গরম জলে, নুন জলে নাকটাকে, মুখটাকে ভালো করে কিন্তু দিনে 2-3 বার করে পরিষ্কার করে রাখতে হবে। যে ধুলোবালি যে জায়গায় থাকছে পেশেন্ট, সেখান থেকে একটু দূরে থাকতে হবে। বাড়ির যে ওয়েদার, সেই ওয়েদারটাকে কিন্তু একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। বাড়ির যে হিউমিডিটিটা, সেটা কিন্তু আন্ডার কন্ট্রোলে রাখতে হবে। খুব বেশি জলজ ওয়েদারে থাকলে হবে না। এছাড়াও আমরা বলি এর সঙ্গে যে সাইড ওয়াইজ যে অসুখের জন্য সঙ্গে হচ্ছে, ধরুন ক্রনিক সাইনোসাইটিস
কি অ্যালার্জি, কি ব্রঙ্কিয়ালাজমা বা বারবার ঠান্ডা লাগছে, সাইমেলটেনিয়াসলি কিন্তু এগুলোরও চিকিৎসা করাতে হবে ডাক্তারবাবুর কাছে। এইভাবে কিন্তু যদি করতে থাকে, এছাড়া ধরুন যাদের ক্ষেত্রে যারা খুব স্মোকিং করে, তো সেগুলো স্মোকিং বন্ধ করতে হবে, প্রপার ডায়েট নিতে হবে, পর্যাপ্ত জল খেতে হবে, এই অ্যাডভাইসগুলো মোটামুটি মেনে চলতে হবে। ওষুধগুলো কন্টিনিউয়াস খেলে কিন্তু হোমিওপ্যাথিতে কিন্তু নিশ্চিতভাবে এই নেজাল পলিপ কিন্তু ভালো হয়ে যায়। সহজে কিন্তু সার্জারি বা সার্জেনের কাছে যাওয়ার দরকার পড়ে না।